নমস্কার। আমরা সময়ের একক নিয়ে আলোচনা করেছি আমাদের এই কথার কোলাজে। আজকে বলবো যে সময়ের পর সংখ্যা একের পরে পরপর শূন্য যুক্ত হতে থাকলে কি বৃহৎ সংখ্যা রাশি দাঁড়ায়, মানে কল্পনা করা যায় না। এক্ষেত্রে একটু বলে নিই, শূন্য আমাদের দেশের আবিষ্কার। এই শূন্য আবিষ্কার না হলে আজকে ব্রহ্মস্ফুট গ্রন্থে আমরা পাই, আজকে শূন্য না থাকলে আমরা পৃথিবীর এত বড় বড় অঙ্ক সমাধান করা সম্ভব হতো না। রোমানরা যে সংখ্যা লিখত, তারা লিখত অ্যালফাবেটকে, এবং একটা আই, এক, দুটো আই, তিনটে আই, ভি আই, আই ভি, কোনো মাথামুন্ডু নেই, কিন্তু লিঙ্ক নেই কোনো, ওইটা দিয়ে তারা বোঝাতো, কমিউনিকেট করতো। একটা সংখ্যা লিখতে গেলে 5টা 10টা 15টা অ্যালফাবেট লেগে যেত। কিন্তু এখানে শূন্য আবিষ্কারের ফলে, শূন্য এবং দশমিক আবিষ্কারের ফলে সংখ্যা ভীষণ কমে আসে এবং খুব সহজেই আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। আচ্ছা, এখন আমরা দেখি যে এই কি বিষয়টা, সংখ্যা কত বাড়ানো যাচ্ছে। আচ্ছা, 1, 10, শত, সহস্রাযুত, লক্ষ, প্রযুত, কোটয়, ক্রমশ, অর্বুদমদং, খর্ব নিখর্ব, মহাপদ্ম শঙ্খশ্চ তস্মাৎ, জলধিষ্ঠস্তং মধ্যং পরার্ধমিতি দশগুণোত্তরং সংজ্ঞা, সংখ্যা স্থানানাং ব্যবহার্থং কৃত পূর্বে ভাস্করাচার্য। ভাস্করাচার্য এই সংখ্যার তত্ত্বের এই শ্লোকটি ভাস্করাচার্য দিয়েছেন। এখানে কীরকমভাবে আমরা দেখি বিষয়টা, যেমন একটি সংখ্যা, তারপরে একটা শূন্য দিলে হয় 10, দুটো শূন্য দিলে 100, তিনটে শূন্য সহস্র, চারটে শূন্য অযুত। আমরা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে ছোটোবেলায় অঙ্কের সময় গুনতাম, কিন্তু অযুত নিযুত এগুলো আমাদের তো লাগেনি, এগুলো আমাদের সংখ্যা তত্ত্বের সঙ্গে পড়ানোও হয়নি, এগুলো আমরা জানতামও না। অযুত, লক্ষ হচ্ছে একের পরে 5টা শূন্য, এরপরে নিযুত, শূন্য বাড়লো একটা, কোটি, শূন্য আরও একটা বাড়লো, তারপরের সংখ্যাটি অর্বুদ, তারপরের সংখ্যা অব্দ, শূন্য একটা করে বেড়ে যাচ্ছে, তারপরের সংখ্যা কর্ব, শূন্য একটা করে বাড়ছে, তারপর নিখর্ব, মহাপদ্ম, শূন্য বেড়েই যাচ্ছে, শঙ্খ, জলধি, অন্ত, মধ্য, পরার্ধ। এই হলো আমাদের সাধারণভাবে গণনায় এইটা আমরা পেলাম। তার মানে কী দাঁড়াচ্ছে, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, অব্দ, কর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্খ, জলধি, অন্ত, মধ্য, পরার্ধ। এই 17টি বাড়ছে। এরপরে আরও সংখ্যা পাচ্ছি আমরা। এখানে যে সংখ্যা গণনা শেষ হয়ে গেল তা কিন্তু নয়, একের পরে 53টি শূন্য, তার নাম তল্পক্ষণ। এটির কথা আমরা পাই ললিত বিস্তরে, ললিত বিস্তর বৌদ্ধ গ্রন্থ, সেইখানে আমরা এই তল্পক্ষণ সংখ্যাটি পাই। একের পরে 53টা শূন্য, ক্যান ইউ ইম্যাজিন? ভাবা যায় একের পরে 53টা শূন্য। এরপর আরও আছে, অবাক হবার শেষ হয়নি, একের পরে 140টি শূন্য, নাম অসংখ্যেয়। আমরা কথায় কথায় বলি না, অসংখ্য মানুষ জমেছিল, অসংখ্য এসছে এই অসংখ্যেয় সংখ্যা থেকে। এটা কাত্যায়নের পালি ব্যাকরণে এই অসংখ্যেয় সংখ্যাটা আমরা পেয়েছি। এই যে সংখ্যার একটা অদ্ভুত ক্রমবর্ধমান ব্যাপার গেছে, এই জিনিসটা আমাদের মানে অন্যান্য দেশের সংখ্যায় আমরা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন পাই,
কিন্তু এতগুলো আলাদা করে পাই না। আরেকটা জিনিস আমাদের বলার আছে, মহাভারত অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে রবিবার সত্যযুগের উৎপত্তি। এই যুগের পরিমাণ 17,28,000 বছর। আমি এর আগের একটা ভিডিওতে যুগের মাপ দিয়েছি, আজকে আর নতুন করে দিতে চাই না। তো এইভাবে যুগগুলোকে নানাভাবে ভাগ করা হয়েছে এবং সংখ্যা তত্ত্বের বিচারে এক একটা যুগকে যা বলা হয়েছে, জানি না পৃথিবীর বয়স হত হবে কি না। এখনও তো হয়নি, মানে সত্য প্রত্যেকবার পৃথিবী ধ্বংস হয়ে গেছে এরকম কোনো চিহ্ন আমাদের হাতে নেই, মানে প্রমাণ নেই, আমরা জানি না। তবে এরকমভাবে পৃথিবী ধ্বংস হয়েছে, আবার সৃষ্টি হয়েছে কি না আমরা জানি না। যুগের কথাই যখন বললাম তখন আমরা একটা বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নিই। সেটা হলো যে আমাদের অনেকগুলো সাম্রাজ্য পরপর এই মুসলমান লুটেরারা এসে দেশটাকে দখল করে নেবার আগে আমাদের অনেকগুলো সাম্রাজ্য ছিল। সেই সাম্রাজ্যগুলোর নাম সব আমরা জানি না, আর ইতিহাস বইতে পড়িও না। একটাই আমাদের অসুবিধা ছিল ভারতীয়দের, হিন্দুদের, সেটা হচ্ছে তাদের যুদ্ধ করতে পারতো না তারা, আর লোককে বিশ্বাস করতো। এই দুটো কারণে এত বছরের পরাধীনতা। প্রথমে বলি চোল সাম্রাজ্য, এটা 1000 বছর এটা কন্টিনিউ করেছিল, চোল সাম্রাজ্য। এরপর পাণ্ড্য সাম্রাজ্য, এটা 800 বছর ছিল। অহোম সাম্রাজ্য, দেখুন চোলটা আমরা পাই, চালুক্য চোল পাই, আর চোল সাম্রাজ্যের সময় সবথেকে বড় আমাদের লাভ হয়েছিল নটরাজ। চোল 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বেশ কয়েকটি নটরাজ মূর্তি গড়া হয়, আর এই নটরাজ অনুপরমাণুর সঙ্গে সংশ্লিষ্ট। সেই জন্য এই নটরাজ মূর্তি এখন বর্তমানে সার্নের ওখানে বিশাল 20 ফুট উঁচু নটরাজ মূর্তি আছে। পাণ্ড্য ইতিহাসে এই নামটা পাইনি আমরা। আহোম সাম্রাজ্যের নামও ইতিহাসে আমরা খুব যে একটা পেয়েছি তা না। পল্লব পেয়েছি, কিন্তু পল্লবে একটা প্যারাগ্রাফ, কিন্তু অত্যন্ত সমৃদ্ধ সাম্রাজ্য ছিল, 600 বছর। চালুক্য 550 বছর, সাতবাহন 500 বছর, চান্দেলা 400 বছর, গুপ্ত 400 বছর। এই সাম্রাজ্যগুলোকে এই গুপ্ত সাম্রাজ্যের কথা পড়ানো হয়, কারণ গুপ্ত যুগের শিল্পকলা, গুপ্ত যুগের মূর্তি, গুপ্ত যুগের রাজনীতি, গুপ্ত যুগের আর্থিক উন্নয়ন, অনেক কিছু গুপ্ত যুগ খুব ইম্পর্ট্যান্ট ছিল সব দিক দিয়ে, যার জন্য গুপ্ত যুগটা পড়ানো হয়। কিন্তু তার আগের যুগগুলো পড়ানো হয় না। এইগুলো কেন পড়ানো হয় না, কেন, কারা? যেমন ধরুন, যখন ইন্ডাস ভ্যালি ওখানে সিন্ধু সভ্যতা বিরাটভাবে চলছে, পশ্চিমবাংলায় আমরা এই যে বাংলা, এই বাংলায় আমরা কি করছি? গাছে গাছে করছি তখন? তা তো নয়। এখানে গঙ্গারিদি সভ্যতা ছিল, তাই গঙ্গারিদি সভ্যতা অত্যন্ত উন্নত সভ্যতা ছিল, এবং গঙ্গারিদিরা প্রচণ্ড পরিমাণে বীরত্ব ছিল এরা ভালো যুদ্ধ জানতো। কিন্তু এই গঙ্গারিদি নামটায়, গঙ্গারিদি, কেউ কেউ বলেন গঙ্গা হৃদয়, তাই গঙ্গারিদ যে সভ্যতাটা, এদের কথা আমরা পাইনি ইতিহাসে। গঙ্গারিদি সভ্যতা পেয়েছেন, আমি তো পাইনি। অনেককাল আগে পড়াশুনো করেছি অবশ্য, কিন্তু এত খারাপ স্মৃতি নয় যে ভুলে যাব। গঙ্গারিদি সভ্যতার কথা আমরা ইতিহাসে পাইনি। পরবর্তীকালে ইতিহাস নিয়ে বাড়তি পড়াশুনো করতে গিয়ে পেয়েছি, কিন্তু স্কুল পাঠ্যে পাইনি। কলেজে আমার ইতিহাস ছিল না, স্কুল পাঠ্যে আমি ইতিহাসে এই গঙ্গারিদি সভ্যতার কথা পাইনি। এই গঙ্গারিদি সভ্যতা তখন বাংলায় অত্যন্ত একটা উজ্জ্বল সময় ছিল। এই সভ্যতার কথাগুলো আমাদের পড়ানো হয় না, বিস্ময় লাগে। নমস্কার, আজকে এখানে থামলাম, আবার আগামী দিন আসবো নতুন কোনো বিষয় নিয়ে। আর এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, রোজই বলি, আজও বলছি, আমি কোনো রং নিয়ে কথা বলি না, কোনো রঙের প্রভাবে প্রভাবিত নই। আমি যে ঘটনাগুলো ঘটতে দেখেছি বা যে ঘটনাগুলো জেনেছি, সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসি, তার বেশি কিছু নয়। এখন আমার যা বয়স, তাতে যেই আসুক আমার কিছু যাবে আসবে না, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম, তাদের তো যাবে আসবে। সুতরাং বিষয়গুলো জানাতে পছন্দ করি, বিষয়গুলো জানাই। নমস্কার।